নমস্কার আর রাধে রাধে সবাইকে। আমি পৌশালী পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল 7টার মতো বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সকালবেলা উঠেই কিন্তু আমি বারান্দাতে এসে কিছুটা সময় কাটাচ্ছিলাম। যেহেতু ওর বাবা মেয়ে দুজনেই ঘুমোচ্ছে তাই হাতে একটুখানি সময় পেয়েছিলাম। অনেক দিন হয়ে গিয়েছে বাড়িতে এরকম সময় কাটানো হয় না নিজের মতো করে, তাই সকালে উঠে বারান্দায় একটু বসেছিলাম। কয়েকদিন হয়েছে বারান্দাতে ওই চেয়ারটা বের করেছি, কারণ আজকাল বারান্দায় একদমই যাওয়া হয় না। তো চেয়ারটা বের করে রাখার কারণে মাঝে মধ্যে একটু বসতে পারি। আর একটু আগেই না আমার বারান্দার গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। মাঝখানে যে কয়েকটা দিন ছিলাম না, কিছু গাছ এবারে শুকিয়ে গিয়েছে একদম। তো চেষ্টা করছি গাছগুলোকে আবার প্রাণবন্ত করার জন্য। জানি না এবারে গাছগুলোকে ঠিক বাঁচিয়ে তুলতে পারবো কি না, তবে আমি আমার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু হাজব্যান্ডের জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি। যেহেতু বেশ গরম পড়েছে সেই কারণে আজকাল মিষ্টি আর কুতিলার শরবত দিচ্ছি হাজব্যান্ডকে রোজ। তো দুটো গ্লাসে করে আমি ভিজিয়ে রাখি, কারণ কয়েকবার দেখেছি একসাথে ভেজালে না কুতিলাগুলো মিষ্টির সাথে ঠিকভাবে ফুলতে চায় না। সে কারণে দুটো গ্লাসে আলাদা আলাদা করে ভিজিয়ে রাখি। ওটাকে রেডি করে রেখে আমি কিন্তু এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন মাথার মধ্যে সব সময় একটা টেনশন চলতে থাকে, যদি মেয়ে উঠে পড়ে তাহলে আমার কাজ করতে লেট হয়ে যাবে। সে কারণে বেশিক্ষণ বারান্দায় বসতে পারিনি, জলটা খেয়ে একটুক্ষণ বসেছিলাম, তারপরেই কিন্তু কাজে লেগে পড়েছি। সকালে উঠলেই আমার মনে হয় কত তাড়াতাড়ি কাজ সেরে আমি মেয়েকে সময় দিতে পারবো। তো যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর এই গরমের সময় না সকালবেলা উঠে সংসারের কাজগুলো সেরে নিলে সারাদিন আমাদের হাতে অনেক সময় থাকে। যত দুপুর বাড়তে থাকে রান্নাঘরে একদমই থাকতে ইচ্ছে করে না। সেই কারণে আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো সেরে নেওয়ার জন্য। মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে সংসারের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তবে চেষ্টা করলে কি হবে, চেষ্টা দিয়েও কিন্তু নিজের একটা পারফেক্ট রুটিন আমি কিছুতেই বানাতে পারছি না, যেহেতু মেয়ে ছোট্ট রয়েছে। আর পরিবেশ পরিস্থিতি এমন থাকে সমস্ত মানুষের জীবনে, চেষ্টা করলেও না সবসময় কাঙ্ক্ষিত জিনিসটা আমরা হাতের সামনে একদমই পাই না। আর এই জিনিসটা বলতে গিয়ে একটা কথা খুবভাবে মনে পড়লো। এই কিছুদিন আগেই মহারাজজির সৎসঙ্গে শুনেছিলাম, আজকে সেই কথাটাই ঘরটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে শেয়ার করি চলুন। এই কিছুদিন আগে একজন যুবক মহারাজজিকে জিজ্ঞেস করেছেন যে কথায় বলে যে জীবনে আমরা যাই চাই না কেন সেটা যদি আমরা মন থেকে চাই বা তার জন্য অনেক পরিশ্রম করি তাহলে সেটা আমরা ঠিক একদিন না একদিন অ্যাচিভ করব। তো এটা কি সত্যি? অনেক সময় দেখা যায় কি কোনো একটা ছেলে ধরুন খুব পরিশ্রম করছে বা পড়াশুনো করছে একটা চাকরির জন্য, দেখা যায় কি আলটিমেটলি বয়স পেরিয়ে যায় কিন্তু তার চাকরিটা হয় না। তো সেটা কি আমাদের কর্মের ত্রুটি না আমাদের পরিশ্রমের ত্রুটি রয়েছে? তো সেই জায়গাটায় মহারাজজি একটা কথা বলেছিলেন যে অবশ্যই পরিশ্রম তো কাজ করবেই, তবে অনেক সময় দেখা যায় কি আমাদের পূর্বজন্মের এমন কিছু প্রারব্ধ কর্ম থাকে যেই কারণে আমরা এই জন্মে না ঠিকঠাকভাবে মাথা তুলে দাঁড়াতে পারি না। যতই আমরা পরিশ্রম করি না কেন জীবনে যদি ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের ওই কৃপাটা না থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার কর্ম কিন্তু কিছুতেই আপনাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না, মানে খারাপ কর্ম আর কি। আর কোনো মানুষের দেখা যায় কি ভালো কর্ম রয়েছে আগের জন্মে, এই জন্মে হয়তো পরিশ্রম না করেই না জীবনে সব কিছু অ্যাচিভ করে নিচ্ছে। আর কিছু কিছু মানুষ দেখা যায় অনেক পরিশ্রম করেও জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারছে না। তো সেই জায়গায় মেনে নিতে হবে আমাদেরকে যে আমাদের হয়তো পূর্বজন্মের কিছু প্রারব্ধ রয়েছে যেটা আমাদেরকে বারবার টেনে হিচড়ে নিচে ফেলছে। তো সেই কারণে ঈশ্বরের শরণাপন্ন হওয়া বা উনার কাছে কৃপা চাওয়াটা আমাদের সব থেকে বড় একটা কর্তব্য, তার সাথে কর্ম করতেই হবে। তো এই জায়গা থেকে আমি এটুকু বুঝেছি যে প্রারব্ধ যদি আমাদের খারাপ থাকে না, আমরা এই জন্মে যতই চেষ্টা করি না কেন কিছু কিছু জায়গায় আমরা একদমই সফল হতে পারবো না। আর সেই জায়গায় যদি আমরা ঈশ্বরকে ডাকি, নিরন্তর জপ করতে পারি ঈশ্বরে, তাহলে একমাত্র উনি চাইলেই না আপনাকে ঠিক একটা জায়গায় পৌঁছে দিতে পারবে যেটা আপনি হয়তো কখনোই কল্পনা করতে পারেননি। অনেক সময় আমরা অনেকেই ইন্সপিরেশন কথাবার্তা বলার জন্য এটা বলে থাকি যে চেষ্টা করলে একদিন সেটার ফল ঠিক পাবো, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে চেষ্টা করেও বিফল হচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় চেষ্টা তো করতেই হবে, তার সাথে কিন্তু ঈশ্বরকেও আমাদের জীবনে আনতে হবে, ঈশ্বরকে অনেক ভালোবাসতে হবে বা ঈশ্বরকে ডাকতে হবে, তাহলে ঠিক আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আর কি। মধ্যে
কথা এটুকু আমি বিশ্বাস করি, ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের জীবনে একটা পাও চলা সম্ভব নয়। বিপদে হোক, ভালো সময় হোক, সব সময় কিন্তু ওনাকে কাছে নিয়ে আমাদেরকে চলতে হবে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু অনেক কটা কাজ সেরে নিলাম। ঘর মুছে আমি একদম স্নানে চলে গিয়েছিলাম, তারপরে সোজা কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। পুজোটা একটু পরেই সারবো। এদিকে কিন্তু ঠাকুরের জন্য একটুখানি ম্যাঙ্গো লস্যি বানিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছে করছে ঠাকুরকে একটু লস্যি বানিয়ে খাওয়াবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে কিন্তু ফাইনালি ব্রেকফাস্টে ভাবলাম সকালে বাল্যভোগ যেটা হয় সেটাতেই আমি ঠাকুরকে একটুখানি লস্যি বানিয়ে দিয়ে দিই। তো এখানটায় আম কেটে নিয়েছি, তার সাথে একটু দই আর একটুখানি পনির দিচ্ছি। লস্যির মধ্যে না একটুখানি পনির দিয়ে খাবেন, দেখবেন লস্যিটা কিন্তু খুব বেশি ঠিক হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়, মানে একদম দোকানের মতো লাগে খেতে। আর এই লস্যিটা বানানোর আগে যেটা বানিয়ে রেখেছি সেটা আজকে একটা নতুন ব্রেকফাস্ট বানাচ্ছি, সুজি দিয়ে ধোকলা। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু ধোকলা খাওয়ার, তবে ধোকলা না আমি কখনোই বানাইনি। এই প্রথম সুজি দিয়ে ট্রাই করে দেখব। যদি এটা সাকসেসফুল হই তাহলে পরবর্তীকালে আমাদের ব্রেকফাস্ট মেনুতে কিন্তু ধোকলাটা মাঝে মধ্যে রাখার চেষ্টা করব। তো সেখানটায় কিন্তু আমি একটু সুজি নিয়েছিলাম, তার মধ্যে একটু দই দিয়ে দিয়েছিলাম আর অল্প একটুখানি লবণ দিয়ে ওটাকে জল দিয়ে এরকম একটা পাতলা ঘোল বানিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিয়েছি। এই যে 20 মিনিট রেস্টের পরে এখন এর মধ্যে অল্প একটুখানি তেল মিশিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে ফেটিয়ে নেব। আর এখন একটুখানি ইনো দিচ্ছি। তো এই জায়গায় আমার একটা ভুল কি হয়ে গিয়েছিল, আমি ইনো পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম। পুরো প্যাকেটটা না দিলেও চলতো, অল্প একটুখানি বা অর্ধেক দিলেই হয়ে যেত। তো ইনো দেওয়ার পরেই কিন্তু আমি এটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এদিকে এরকম একটা বেকিং ট্রে নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি তেলকে আমি গ্রিস করে নিচ্ছি, তারপরে এই ব্যাটারটা আমি ঢেলে দেবো এর মধ্যে। আর কিছুই করতে হবে না এখানটায়, আপনারা চাইলে এর মধ্যে অল্প একটুখানি মশলাও দিতে পারেন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলো দিলে কিন্তু মশলা ঢোকলা হয়ে যায়। তো এখানটায় আমি আরেকটা কড়াইয়ের মধ্যে না অল্প একটুখানি জলকে স্টিম করতে রেখেছিলাম, তার ভেতরে দিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে ছেড়ে দিয়েছি। আর এখন একটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি এটা ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। দেখলাম ছুরির গায়ে কিছুই লাগছে না, তার মানে কুক হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তো এখানটা আমি আরও একটা ভুল কি করেছি, গরম অবস্থায় এটাকে কাটতে বসেছিলাম। গরম অবস্থায় কাটলে কিন্তু হবে না, এরকম একটু এবড়ো খেবড়ো হয়ে যাবে আর একদম নরম থাকে, তো সেই কারণে ঠিকঠাকভাবে কাটতে চায় না। তো এটা যদি একটু ঠান্ডা করে কাটা যায় তাহলে কিন্তু ভালোই শেপ আসে। আর এদিকে আমি একটুখানি তড়কা বানিয়ে নিয়েছি, তেলের মধ্যে একটু সর্ষে আর কারি পাতা দিয়ে, চাইলে কিন্তু লঙ্কাও দিতে পারেন। আমার যেহেতু ছোট্ট বেবি খাবে সেই কারণে লঙ্কা দিইনি, কারি পাতা আর সর্ষে দিয়ে একটা ফোড়ন বানিয়ে এর ওপরে দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি বের করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে একটুখানি এবড়ো খেবড়ো লাগছে কারণ খুব গরম রয়েছে, এটাকে যখনই কাটতে যাচ্ছিলাম তখন কিন্তু একদম ভেঙে ভেঙে যাচ্ছিলো, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো এই জায়গায় আমি বলবো আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে এটাকে কাটবেন বা তারপরে আপনারা সার্ভ করতে পারেন। আর সবার আগে কিন্তু মেয়েকে ব্রেকফাস্টটা করিয়ে নেব, সেই কারণে ফ্যানের তলায় বসিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এখন আমিও একটুখানি ট্রাই করে দেখছি সত্যি খেতে কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল। ব্রেকফাস্টটা করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু বিশেষ কিছু রান্নাবান্না নেই, তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে একটুখানি বাইরে বেরোনোর প্ল্যান রয়েছে, একটা জরুরি কাজ রয়েছে, সেই কারণে তড়িঘড়ি করে আজকে বেরোনো। যেহেতু মেয়েকে ওখান থেকে নিয়ে আসার পরে না দুপুরবেলা আমরা বাইরে বেরোনোটা একদম অ্যাভয়েড করছি, তারপরেও আজকে বেরোতে হচ্ছে কারণ না বেরোলে একদমই নয়। 2-3 দিন ধরে টার্গেট করছি যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে পারি, তবে সংসারের কাজবাজগুলো না সেরে না বেরোনো একদমই যায় না। সেই কারণে ভাবলাম আজকে একটাই তরকারি করি আর তার সাথে একটু তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে আসি। তো সয়াবিন আলুর তরকারিটা একদম সিম্পলভাবে করছি। আলুগুলো কেটে নিয়েছি, তারপরে ওই কড়াইয়ে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন আর কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, তারপরে সব মশলাগুলো দিয়ে দিলাম আর এভাবে কষিয়ে নিয়ে আমি এরপরে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। আগের দিনের ভিডিওতে আপনাদের সবার অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। তানি স্মল ওয়ার্ল্ড আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক নতুন কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনাদের এই ভালোবাসার জন্য কিন্তু আমি ভিডিওর মধ্যে রোজই নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদের হাউসওয়াইফদের লাইফ বড্ড বেশি একঘেয়েমি, সেই জন্য প্রত্যেক দিন হয়তো একই রকমের ভিডিও দেখতে কারোরই ভালো না লাগতে পারে, সেই কারণে আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে নতুন কিছু দেওয়ার জন্য। হয়তো রোজ রোজ দিয়ে উঠতে পারি না, তবে আমি কিন্তু সব সময় চেষ্টা করে যাই আপনাদের কাছে নতুন কিছু রেসিপি হোক বা নতুন কোনো অভিজ্ঞতা আমার শেয়ার করার জন্য। তাই আজও কিন্তু আপনাদের সাথে নতুন দুটো রেসিপি শেয়ার করেছি,
তার মধ্যে এটা হলো দ্বিতীয় একটা রেসিপি। আমি আজকে মুগ ডালের চিলা বানাচ্ছি। সেই জন্য মুগ ডালকে কিন্তু আমি রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো মুগ ডাল নিয়েছি, তার মধ্যে একটু পনির দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি লবণ দিয়ে এটা ভালো করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। জল দিতে থাকবো মাঝখান থেকে, তবে খুব বেশি জল দেওয়া যাবে না। জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এরকমভাবে। রূপা বসাক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার বাসনগুলো খুব ভালো লাগে, কোথা থেকে কিনেছো বলবে। দিদিভাই কোন বাসনের কথা বলছো সেটা আমাকে জানিও। আশা করি তুমি আমার এই নতুন বাসনগুলোর কথা বলছো, তো সেটা আমি কোথা থেকে নিয়েছি বলে দিই। আমি কিন্তু অফলাইন থেকেই এটা কিনেছি। এবারে যে ভেলোট গিয়েছিলাম না, সেখানটায় খুব ভালো ভালো স্টিলের জিনিস পাওয়া যায়। যেহেতু অনেক দিন ছিলাম ওই দোকানের পাশ দিয়ে যাওয়া আসা হতো, তো শেষমেশ কিন্তু আমি এই কয়েকটা জিনিস ওখান থেকে কিনে এনেছি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এরকম ভালো স্টিলের কয়েকটা বাসনকোসন নেব, তবে এগুলোর অনলাইনে যা দাম সেগুলোতে হাত দিতে পারিনি, তো অফলাইনে একটুখানি কমে পেয়ে কিন্তু আমি কিনেছি। তো যাই হোক, এখন কিন্তু ওদিকে আমি মুগ ডালের চিলাটা বসিয়ে দিয়েছি। অল্প একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম, এরকম একটা কনসিস্টেন্সিতে এনে আমি কিন্তু এরকম চিলা বানিয়ে নিচ্ছি। এটাকে দিয়ে কিন্তু আপনারা র্যাপও বানাতে পারেন, যেটা রেসিপি আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এই প্লেন চিলাটা না হাজব্যান্ডকে আমি টিফিনে দিচ্ছি, আর তার সাথে মেয়ের জন্য বিকেলে টিফিনে রেখে দেবো। ওর জন্য এখন থেকে বানিয়ে রাখবো না, ফ্রিজে রেখে দেবো। ও যখন ঘুম থেকে উঠবে একদম গরম গরম বানিয়ে দেবো। যেহেতু আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, সেই কারণে বিছানা সকালবেলা গোটানো হয়নি। কাজ করছি আর তার ফাঁকে ফাঁকে ভাবছি কখন গিয়ে আমি বিছানাটা গোটাবো। বাসি বিছানা ঘরে থাকলে না খুব বেশি বাজে লাগে দেখতে। সেই কারণে ওদিকে রান্নাটা আমি একটুখানি সেরে দিয়ে এসেছি, আর এদিকে কিন্তু আমি বেডশিটটাও আজকে চেঞ্জ করে ফেলছি। মেয়েকে নিয়ে যেহেতু বেডের ওপরেই পুরোটা দিন কাটে, সেই কারণে এখন খুব তাড়াতাড়ি করে বেডশিট চেঞ্জ করছি। একদিন কিংবা দুদিন অন্তর অন্তর না বেডশিট চেঞ্জ করে দিচ্ছি। এতে আমার কষ্টটা একটু বেশি হলেও মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকে যে হাইজিনটা আমি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছি। আর এতেও এখন কিন্তু বেডরুমটা হালকা হাতে একটুখানি ডাস্টিংও করে নিচ্ছি। সঞ্চিতা দেব আইডি থেকে দিদিভাই কিংবা বোন, তুমি কমেন্ট করেছো আমার ভিডিওগুলো তোমার বেশ ভালো লাগছে, তার জন্য প্রথমেই তোমার কাছে আমি অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই যে আমার ভিডিওগুলো তুমি পছন্দ করছো। আর তার সাথে তুমি জানতে চেয়েছো আমার বাবার বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায়। প্রথমেই বলি আমার বাবার বাড়ির কথা। আমার বাবার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটি গ্রামে। তুমি যদি পশ্চিম মেদিনীপুরের দিকে থাকো তাহলে আমাকে জানিও, আমি তোমাকে জায়গাটার নাম জানাবো, তা না হলে কিন্তু জানতে পারবে না। তবে এটুকু বলি, খড়গপুর বা বেলদার কাছাকাছি আমার বাবার বাড়ি। আর তার সাথে আমি থাকি ডানকুনিতে। যদিও আমার নিজস্ব বাড়ি বলে এখন কিছুই নেই, আমার ভাড়া বাড়িটাই আমার কাছে নিজস্ব বাড়ি, তো সেটাই আমি জানালাম, আমি ডানকুনিতেই থাকি। তো এদিকে কিন্তু আমি সকালবেলা মেয়ের বালিশগুলো অনেকদিন পরে রোদে দিচ্ছিলাম, আর আজকে জানি না কেন হঠাৎ করে ওর খুব জেদ হয়েছে, ও কিছুতেই নিজের মাথার বালিশটা আমাকে রোদে দিতে দেবে না। আমি যতবারই দিচ্ছি ও টেনে নিয়ে চলে আসছে। বাচ্চাদের না এই সময় দেখেছি বিভিন্ন কারণে খুব অদ্ভুতভাবে ওরা জেদ করতে থাকে। ওদের কথা যদি না শুনি ওরা একদম মাথা খারাপ করে দেয়। তো ওটাই ও করছিল, ওকে একটুখানি সামলে তারপরে আমি আরও একটু কাজ করতে চলে এসেছি। ওখান থেকে ফেরার পরে আমার এই মেডিকেল বক্সটা না খুব বেশি এলোমেলো হয়েছিল। মেয়ের জন্যই মেডিকেল বক্সটা আমি গুছিয়ে সবসময় হাতের কাছে রাখি। বাচ্চা থাকলে কিন্তু, বিশেষ করে ছোট বাচ্চা বাড়িতে থাকলে কিছু কিছু ইমার্জেন্সি মেডিকেল হাতের কাছে সবসময় রাখতে হয়। এই যেরকম ধরুন নিওপেপটিন, তার সাথে প্যারাসিটামল, তার সাথে ডট্রিন বলে একটা ওষুধ যেটা পেট ব্যথার কাজে লাগে, কিংবা অনডেম যেগুলো বমি হলে কাজে লাগে। ওষুধগুলোর নাম বললাম বটে, তবে আপনারা যদি আমার কথা শুনে বাড়িতে রাখেন তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরেই বাচ্চাকে দেবেন আর কি। তো এখানটায় না ওষুধগুলোকে আমি আলাদা করে নিচ্ছিলাম, কারণ এমন অনেক ওষুধ রয়েছে যেগুলো হয়তো আমার 6 মাস আগে কাজে লেগেছিল, এখন আর কাজে লাগছে না। তো সেই কারণে আমি ওগুলোকে ডিসকার্ড করে দিচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সবসময় এরকমই করা উচিত, কোনো ওষুধই 6 মাসের বেশি ওকে দেওয়া উচিত নয়। ধরুন 6 মাস আগে আপনার বেবির কোনো কারণে শরীর খারাপ হয়েছিল, আপনি হয়তো তখনই ওষুধটা খুলেছিলেন, আর 6 মাস ওর ওই রকম ধরনের কোনো রকম প্রবলেম হয়নি, 6 মাস পরে কিন্তু ওই ওষুধটাকে ফেলে দেওয়ার জন্যই বলা হয়। বড়দের ক্ষেত্রে হলে ঠিক আছে, তবে ছোটদের ক্ষেত্রে না, ওষুধগুলোকে খুলে রাখার পরে 6 মাসের বেশি বা 4 মাসের বেশি রাখতে মানাই করে। তো আমি কিন্তু এখনও সেই জিনিসটা মেনটেন করে চলছি, যে ওষুধগুলো নতুন ছিল ওগুলোকে রেখে পুরনো ওষুধগুলো ফেলে দিলাম। যদিও এক্সপায়ার হয়নি তা সত্ত্বেও কিন্তু বাচ্চাদেরকে দিতে মানাই করে আর কি।
আর এদিকে কিন্তু ঘরটা আমি ডাস্টিং করে নিচ্ছি। যদিও এই কাজগুলো ভেলোর থেকে আসার পরে একবার করা হয়ে গিয়েছে, তবে ওই যে গরম পড়ার ফলে কিন্তু আমাদের এখানটায় ডাস্টটাও আরও বেশি বেড়ে গিয়েছে, সেই কারণে প্রত্যেক দিনই হালকা হাতে ডাস্টিং করতে হচ্ছে। আর এর সাথে সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে চলুন। খুকু, সঙ্গীতা সরকার আর গায়ে দিদিভাই, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দেবেন। যেহেতু মাঝখানে অনেকটা দিন আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, সেই কারণে চ্যানেলটা কিন্তু একটু রিচ ডাউন হয়ে গিয়েছে। আপনারা প্লিজ ভালো ভালো কমেন্ট করে আগের মতো আমাকে ভালোবাসা দেবেন। আর এই তো যেই কাজটাতে গিয়েছিলাম সেটা কিন্তু করে চলে এসেছি। আর আসার পথে একটু আম আর এই সিজনের প্রথম তালশাঁস এনেছি, সেটা এখন গোপালকে ভোগে দেবো। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।